কে? আপনি বলুন। আমি আমি কি করে বলবো? আমি তো এনাকে চিনি না। আর আপনারা? দিল্লি পুলিশ। দেখুন, আপনাকে আমাদের সাথে দিল্লি যেতে হবে। কিসের জন্য? কারণ আমরা এটা জানি যে আপনি এই মৃত ব্যক্তিটিকে চেনেন, আর আমরা এটাও জানি যে মানুষটি খুন করেছে আপনি তাকেও চেনেন। কারণ আমরা সন্দেহ করছি যে এই খুনে কেউ খুনিকে সাহায্য করেছিল, আর সেই সাহায্যকারী আপনি নিজে। দেখুন ইন্সপেক্টর, আপনার কোথাও একটা বড় ভুল হচ্ছে। আমি এই লোকটাকে চিনি না, আর এই মার্ডার সম্পর্কেও কিছু জানি না। 525431 এটা আপনার নম্বর? হ্যাঁ, আমারই নাম্বার। কেন? সুইচ অফ কেন? ওই ফোনে কিছু প্রবলেম হচ্ছিল, বাড়িতে নেটওয়ার্ক ছিল না, তাই বন্ধ করে রেখেছি। 16 জুন মুম্বাই থেকে দিল্লি গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। মানে আমি ওখানকারই বাসিন্দা ইন্সপেক্টর, তাই দিল্লি যাতায়াত তো করতেই হয়। এই 4 বছর হলো মুম্বাইতে এসেছি, বা বলতে পারেন যে এখানে সেটেল হয়ে গেছি। শ্রীধর বাসু আপ্পা নামটা শুনেছেন? কই না তো। তার মুখেও না, যার সাথে আপনি মুম্বাই থেকে দিল্লি ট্রেনে যাওয়ার সময় সমানে ফোনে কথা বলছিলেন। ফোন রেকর্ডস আছে। দেখুন ইন্সপেক্টর, আমি জানি না আপনারা কার কথা বলছেন। আর যদি ফোন রেকর্ডের কথা বলেন তাহলে প্রচুর ফোন আসে, কত সেলসম্যান ফোন করে, খুব বিরক্তিকর, 1000 বার ফোন করে। দেখুন, আমার মনে হয় আপনারা কোথাও একটা ভুল করছেন। আমার অনেক কাজ আছে, আপনারা। কিন্তু আমাদের শুধু একটাই কাজ, এর খুনিকে খোঁজা। অবশ্যই খুঁজুন, কিন্তু আমাকে জড়াচ্ছেন কেন? যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে আপনি মুম্বাই থেকে বাইরে যাবেন না। এইসব কি হচ্ছে? আপনারা আধ ঘন্টার মধ্যে পুলিশ অর্ডার আপনি হাতে পেয়ে যাবেন। ভালো করে পড়ে নেন। মাম্মি, এই লোকগুলো কারা? কি হয়েছে মাম্মি? কিছু না, তুমি তোমার ঘরে যাও। এই মহিলা কিছু লুকোচ্ছে শ্যাম। এই লাশটাকে চেনে। কিন্তু স্যার, ও যে ব্যবহার করলো, বডি ল্যাঙ্গুয়েজ, নিজের কথা থেকে সরল না। পুরোটা নাটক করে গেল। দেখা যাক কতক্ষণ করতে পারে। এর মুখোশ খুলতেই হবে। মাধুরী শর্মা? হ্যাঁ, সেক্টর 16 ওয়ার্ডসির বাসিন্দা। ইন্সপেক্টর কুলদীপ, খুব তাড়াতাড়ি আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। স্যার, আমি মাধুরী শর্মার কল ডিটেলস চেক করেছি। কিছু নাম্বার আছে যাদের সাথে সমানে কথা হয়েছে, সেই নাম্বারগুলো দিল্লির। আর কোনো খবর? স্যার, এই মাধুরী শর্মা ডিভোর্সি। 13 বছরের একটা মেয়ে আছে, রিমা। ওর স্বামীর নাম কি? স্যার, সরকারি দপ্তরে পিয়ন ছিল, স্যার হরিরাম। ডিভোর্সের কারণ? তা তো জানি না, তবে 2005 সালে ওরা চাঁদনি চকে ছিল, সরকারি দপ্তরের পাশে। আর স্যার, এই মাধুরী শর্মার নামে একটা প্লটও আছে শালিমার গার্ডেনে। শালিমার গার্ডেন তো ওখানেই, ওই বিন্দাপুরের কাছে, যেখানে আমরা এই লাশ পেয়েছি। হ্যাঁ স্যার, কনস্টেবল জ্ঞানকে পাঠিয়েছিলাম মাধুরী শর্মার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। 17 জুনও ওখানেই ছিল, শালিমার গার্ডেনে। সমস্ত ইনফরমেশন এই ইঙ্গিত দিচ্ছে যে মাধুরী শর্মা এই খুনের সঙ্গে যুক্ত ছিলেন। এবার শুধু ইঙ্গিতগুলো প্রমাণের রূপ নিক, আর এটা প্রমাণ করুক যে মাধুরী শর্মা এই ব্যক্তিকে চিনত। একটা কাজ করো, কনস্টেবল জ্ঞানকে পাঠাও মাধুরী শর্মার প্রথম স্বামীকে খোঁজার জন্য। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করা যাক। ঠিক আছে স্যার। খুনের পর 5 দিন কেটে গেছে, কিন্তু খুন হওয়া ওই ব্যক্তির পরিচয় তখনও জানা যায়নি। পুলিশের প্রবল সন্দেহ ছিল মাধুরী শর্মা নামের এক মহিলা এই লোকটার খুনের সঙ্গে জড়িত, কিন্তু এই বিষয়টা প্রমাণ করা এখনো বাকি আছে। এখন প্রশ্ন হলো যে দিল্লি পুলিশের ইনভেস্টিগেশন কি সঠিক পথ ধরেই এগোচ্ছে, নাকি এটা একটা ব্লাইন্ড কেস হয়ে উঠেছে। এই টিফিন কিন্তু পুরো খেয়ে নিবি, আচ্ছা, একদম ফেরত আনবি ঠিক না বলে আছে। দিলাম। এই যাবে তো?
একটা চা দিও। রেজিস্টার। হ্যাঁ, এটা কি? এটা কালকে। স্যার আপনার চা চা নিন। মাধুরী খুব খুব উচ্চাকাঙ্ক্ষী হাবিলদার সাহেব। ও সর্বদাই বড় কিছু করতে চাইতো। আপনি আপনার স্ত্রীকে ছেড়েছেন নাকি সে আপনাকে ছেড়েছে? এই সিদ্ধান্ত আমরা দুজন মিলেই নিয়েছিলাম। কেন? আমি আমার ক্ষমতা অনুযায়ী চলতে চাই, কিন্তু ওর চাহিদা ছিল তার থেকে অনেক বেশি। অল্পেতে মোটেই খুশি হতো না, সেই কারণে আমাদের বনিবনা হয়নি। হরিরাম, ভালো করে দেখুন, চেনে নাকি? না, চিনি না। আপনার প্রাক্তন স্ত্রী মাধুরীর সঙ্গে এই লোকটার কিসের সম্পর্ক ছিল? আমার কোনো আইডিয়া নেই হাবিলদার সাহেব। আমাদের ডিভোর্সের পর আমার সাথে ওর খুব একটা যোগাযোগই নেই। ব্যাস এক আধবার মেয়েকে দেখতে যাই, তখন মুখোমুখি হই। অন্য কোনো লোকের সঙ্গে সম্পর্ক? আমার মাধুরীর সাথে ডিভোর্স হয়ে গেছে। ও এখন যে কোনো কারোর সাথে সম্পর্ক রাখতে পারে। স্যার, আমি পুরো দুদিন ধরে মাধুরীর সমস্ত মুভমেন্ট ফলো করেছি। ওর একটা রেস্টুরেন্টে পার্টনারশিপ আছে। রোজ সকালে গিয়ে ও টাকা কালেক্ট করে। পার্টনারশিপ কার সাথে? স্যার, উমেশ জগতাপ বলে একটা লোক আছে, কিন্তু তাকে কখনো দেখিনি আমি। ওর একজন ম্যানেজার আছে, মাধুরী তার সাথেই ডিল করে। এই ম্যানেজারকে একবার হাজির করো, আমি ওর সাথে একটু ডিল করে দেখতে চাই। স্যার, আমি মাত্র 1 মাস আগে রেস্টুরেন্টে জয়েন করেছি। এর আগে কোথায় ছিলে? এপিএমসি মার্কেট ওয়ার্সিতে একটা চক্র রেস্টুরেন্ট আছে। উমেশ জগতাপকে কোথায় পাবো? স্যার, উনি ম্যাডামের পার্টনার। আমি ওনাকে দেখিনি, আর এমনিতেও হোটেল ম্যাডামই চালান। এই লোকটাই কি উমেশ জগতাপ? স্যার, আমি বললাম তো, আমি মাত্র 1 মাস আগেই জয়েন করেছি। আমি কখনো উমেশ জগতাপকে দেখিনি। তুমি এই হোটেল 1 মাস আগে জয়েন করেছো, হ্যাঁ। কিন্তু তোমার হোটেলে এমন তো কেউ আছে যে উমেশ জগতাপকে দেখে থাকবে? তারা তো ওকে চিনতে পারবে। স্যার, আমাদের হেড ওয়েটার তুকারাম, ও রেস্টুরেন্টের প্রথম দিন থেকেই ডিউটি করছে। সিঙ্গারানি। তুকারাম। বলুন ম্যাডাম। গোবিন্দ কোথায়? আরে ম্যাডাম, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম, কিছু লোক এসেছিল, তারা ওকে সাথে নিয়ে গেছে। কারা? ম্যাডাম, সেটা তো জানি না, কিন্তু দেখে তো মনে হচ্ছিল পুলিশের লোক। পুলিশের লোক? আগে হ্যাঁ। ঠিক আছে, তুমি ভিগনেসকে কাউন্টার সামলাতে বলে আমার সাথে চলো। কেন ম্যাডাম, কিছু কিছু হয়েছে নাকি? কিছু না, ওকে ডাকো। পুলিশের লোক? তুই কাউন্টারে আছিস? তুকারাম কোথায়? তুকারাম তো ম্যাডামের সাথে গেছে। কখন? কোথায় গেছে? সেটা তো বলতে পারবো না। এই আধ ঘন্টা আগে ম্যাডাম এসেছিলেন, আপনাকে দেখতে না পেয়ে রেগে গেলেন। তারপর উনি তুকারামকে নিয়ে গেলেন আর আমাকে এখানে বসিয়ে গেলেন। স্যার, কিছু তো বলুন, এসব হচ্ছেটা কি? তোমাদের ম্যাডামের এবার 12টা বাজলো, চলো। বলুন। এটা উমেশ জগতাপের বাড়ি? ছিল, এখন এটা আমার বাড়ি। আপনি কে? আমি ওনার স্ত্রী ছিলাম, মিসেস জগতাপ। এখন আমি মালতী, মালতী শেট্টি। আমাদের ডিভোর্স হয়ে গেছে। উমেশ বাবুকে আমরা কোথায় পাবো? গত 4 বছর আমি ওকে স্বপ্নেও দেখিনি। আচ্ছা, এই লোকটি কি উমেশ জগতাপ? আগে হ্যাঁ, এই আমার প্রাক্তন স্বামী। কি হয়েছে ওনার? মার্ডার।
অবশেষে এই নামহীন লাশের একটা নাম পাওয়া গেল, একটা পরিচয় পাওয়া গেল। মুম্বাইয়ের বাসিন্দা এক হোটেল মালিককে দিল্লিতে মৃত অবস্থায় পাওয়া গেল। ওনার বিজনেস পার্টনার মাধুরী শর্মা ওনার লাশের ছবি দেখে ওনাকে চিনতে অস্বীকার করে। এখন আর এটা ব্লাইন্ড কেস ছিল না, বরং একটা ওপেন এবং শার্ট কেস হতে চলেছিল। মাধুরী দেবী, আমি আপনাকে আবার এই ছবিটা দেখাচ্ছি। আপনি আবার একই গল্প বলবেন যে আপনি একে চেনেন না, কিন্তু আমরা এবার ভালোভাবে জানি যে আপনি একে ভালো করে চেনেন। শুধু এটা জানা বাকি আছে যে আপনি একে কত কাছ থেকে চেনেন। আর এটাও জানবো যে আপনার আর আপনার বিজনেস পার্টনার উমেশ জগতাপের মধ্যে কি এমন হয়েছিল যার কারণে আপনি তাকে খুন করলেন, আর খুব ধূর্ততার সাথে আপনি খুনের সব প্রমাণ মুছে সাফ করে দিলেন। ওই হোটেল উমেশ জগতাপের ছিল। আপনি পার্টনার ছিলেন? শুধু নামেই। আমার কোনো অধিকার ছিল না, কোনো ডকুমেন্টস ছিল না, কিচ্ছু না, কোনো লিগ্যাল স্ট্যাটাসও ছিল না। তাহলে বিজনেসে লিগ্যাল স্ট্যাটাস পাওয়ার জন্য আপনি উমেশকে খুন করিয়ে দিলেন। ওর জীবনেও আমার কোনো লিগ্যাল স্ট্যাটাস ছিল না, কোনো লিগ্যাল স্ট্যাটাস ছিল না। মাধুরী শোন, তোকে অনেক টাকা দিই, এই ফ্ল্যাট দিয়েছি তোকে। তোর মেয়ের দেখাশোনা আমি নিজের মেয়ের মতো করি। আর কি করব, আর কি করব বল? আরে বল না। এই টাকার গরম না আমাকে দেখাবে না, বুঝেছো? এই টাকায় আমারও সমান অধিকার আছে, বুঝেছো? যা তো, এই শুরু তোমার থেকে আমি রেস্টুরেন্টে বেশি পরিশ্রম করি, আর আমাকে টাকার গরম দেখাচ্ছ। যদি দিতেই হয় পরিচিতি দাও, তোমার বিজনেস পার্টনার করো। তোমার বউ বিবাহিত স্ত্রী বলতে ভয় পাও কেন? কাপুরুষ কথা কেন? এই মাধুরীর বাচ্চা, তোর স্ট্যান্ডার্ড স্ত্রী হবার মতো না, বুঝেছিস? যদি হতিস না তাহলে নিজের স্বামীর বাড়ি ছেড়ে এখানে আসতিস না। তোর বিয়ে শুধু টাকার সাথে হয়েছে, যেটা আমি তোকে দিচ্ছি। আরো চাই, আরো দেব, আরো আরো চাই, আরো দেব, আরো আরো টাকা চাই, আরো দেবো, ব্যাস। এর বেশি তুই কিচ্ছু পাবি না। আর এর চেয়ে বেশি যদি চাস না, তাহলে কাঁচকলা পাবি, কাঁচকলা। শালি চালিয়ে মারলো, নেশা সর্বনাশ করে দিল। তোর মতো মহিলার থেকে লোকেদের শিক্ষা নেওয়া উচিত যে মহিলা নামের বিপদ নিজের গলায় ঝুলিও না। গলা কেটে রক্ত চুষে নেয় ডাইনি। এই স্যার, মাম্মি, উমেশ আঙ্কেল ভালো না। রিমা, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মাম্মি, আমি বড় হয়ে গেছি, সব দেখছি, সব বুঝতে পারছি। গত 4 বছর ধরে শুধু এটাই হচ্ছে, আর তোমাকে সাহায্য করার কেউ নেই। এমনকি তোমার সাথে কেউ কথাও বলে না। মাম্মি, আমার কথা শোনো, আমি বড় হয়ে গেছি, আমি তোমার বন্ধুর মতো। এই উমেশ আঙ্কেল তোমাকে শুধু শুধু ব্যবহার করছে। কেন তুমি বোঝো না? আমাদের আলাদা থাকাটাই ভালো হবে। হ্যাঁ মাম্মি, আমাদের আলাদা থাকতেই হবে, যেখানে হোক থাকবো, কিন্তু ওর এই বাড়িতে না। আমার মেয়ে ঠিক বলেছিল, আমার উমেশের সাথে সম্পর্ক ভেঙে দেওয়াই উচিত ছিল, কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে যায়। আমি লোকটার সাথে 4 বছর কাটিয়েছি, আমার দেহ মন সবকিছু সঁপেছি। ওর ওই রেস্টুরেন্ট বিজনেসের জন্য এত পরিশ্রম করেছি যে কোনো পার্টনারও কখনো করবে না। ওই বিজনেস থেকে ও যত টাকা কামিয়েছে তাতে অর্ধেক অংশ আমার ছিল, আমার অধিকারের। আর তা সত্ত্বেও সব ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, নতুন জীবন শুরু করা উচিত ছিল। সেটা আমি করিনি। আমি আমার নিজের অধিকার ছেড়ে চলে যেতে চাইনি, আর ও আমাকে আমার অধিকার দিতে রাজি হচ্ছিল না। আমার প্রথম স্বামী এই লোকটার থেকে অনেক গুণ ভালো ছিল, কিন্তু বনিবনা ছিল না। আমার
আমরা আলাদা হয়ে যাই। কিন্তু এই উমেশ জগতাপ, জানি না কেন, এই উমেশ জগতাপের থেকে আমি নিজের ভাগের পুরো হিসেব নিতে চেয়েছিলাম, পুরো হিসেব। দিল্লি গিয়ে হোটেল খুলবে? ছেলের হাতের মোয়া নাকি? দিল্লির হোটেল সামলাবে কে? আমি সামলাবো। এখানে মুম্বাইতে বসে রিমোট কন্ট্রোলে? এভাবে কেন বলছো? সপ্তাহে 2 দিন ওখানে থাকবো, বাকি দিনগুলো এখানে যাওয়া আসা করব। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি দিল্লিতে বড় হয়েছি। আমি এই শহরটাকে খুব ভালো করে চিনি। ঠিক আছে, 16 তারিখে একসাথে দিল্লি যাব। আমিও দেখতে চাই দিল্লিতে থেকে তুমি কি করতে পারো। থ্যাঙ্কস, আমি তোমায় হতাশ করব না। আমি উমেশকে চিরকালের মতো আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম। তারপর আস্তে আস্তে আমি সেই প্ল্যানটায় সাকসেস হওয়ার চেষ্টা করছিলাম। ফুচকার দোকান থেকে পাওয়া ওই প্যান কার্ডের জেরক্স দিয়ে আমি নকল আইডেন্টিটি তৈরি করলাম। আমার প্ল্যান ফুল প্রুফ ছিল। ওই প্যান কার্ডটা তো আসল শ্রীধর বাসু আপ্পার ছিল, নকল কে ছিল? আপনার সাথেই। সাবধানে নিয়ে যা। হ্যাঁ, ভিতরে রেখে দে, ভিতরে। হ্যাঁ ম্যাডাম, 1 বস্তা আলু আর 1 ডজন কপি ভিতরে পাঠিয়ে দিয়েছি। আর মাধুরী ম্যাডাম, আপনি কেমন আছেন? সব ঠিকঠাক আছে তো? আমি ঠিক আছি বিক্রম, আরো অনেক কিছু ঠিক হতে পারে। ওর আসল নাম বিক্রম, এপিএমসি মার্কেটে সবজি সাপ্লাই করে। তোমার গোলাম হয়ে গেছি মাধুরী, তুমি যা বলবে সব করতে পারি তোমার জন্য। মার্ডার করতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হবে বিক্রম ওই প্যান কার্ডের কপি নিয়ে দিল্লি গেল, আর ওই প্যান কার্ড ব্যবহার করে ও এই ফ্ল্যাট ভাড়া নিল। তারপরও মুম্বাই ফিরে এলো। আমরা 16ই জুনের রাজধানী ধরলাম দিল্লির উদ্দেশ্যে। আমি বিক্রমের টিকিটও নিজের কামরায় বুক করেছিলাম। আমরা ফোনে একে অপরের সাথে টাচে ছিলাম। আমরা আমাদের সমস্ত প্ল্যান ছকে ফেলি একদম নিখুঁতভাবে। 17ই জুন দিল্লি পৌঁছে আমি আর উমেশ প্রথমে একটা হোটেলে উঠি। তারপর বিকেলে আমি উমেশকে ওই ফ্ল্যাটে নিয়ে গেলাম। ওকে বললাম ওর সাথে আমি নতুন হোটেলের পার্টনারের দেখা করাবো। এদিকে লেফটে। তুমি এই পার্টনারকে ভালোভাবে চেনো তো? না চিনলে কি ঘরের চাবি দিয়ে দিত? নাম কি লোকটার? শ্রীধর, শ্রীধর বাসু আপ্পা। তাই এই শ্রীধর এখানেই থাকে নাকি? না, এই ফ্ল্যাটটা ইনভেস্টমেন্টের জন্য নিয়েছে। ওর আসল বাড়ি গুরগাঁওতে, খুব সুন্দর বাংলো।
তুমি বসো, আমি জল টল নিয়ে আসছি। অনেক কিছু জানো এই বাড়ির ব্যাপারে, অনেকবার এসেছো মনে হচ্ছে। অনেক রকম ব্যবস্থা করে রেখেছো বাড়িতে। হ্যাঁ, তুমি যদি আমাদের অ্যাফেয়ারের কথা ভেবে থাকো তাহলে সেটা মাথা থেকে বের করে দাও। আমার শ্রীধর বাসু আপ্পার সঙ্গে শুধু একটাই রিলেশন, বিজনেস পার্টনারশিপ। আমার শরীরে মনে শুধু তোমার অধিকার। চিয়ার্স। সেই রাতে উমেশকে আমি পুরো বশে করে নিই, ওর কোনো সন্দেহই হয়নি। মাধুরী, মা, মাধুরী, আমার মাথা ঘুরছে। তোমার পার্টনার শ্রীধর কোথায়? রাঘু এসে যাবে সোনা, ট্রাফিকে আটকে আছে, এক্ষুনি এসে পড়বে। এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি। এই এলো বলি। উমেশ, উমেশ, উমেশ। উমেশ, উমেশ, টাকা দিবি আমাকে। আমি উমেশের ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি করো, অজ্ঞান আছে। মাধুরী, এখনো পর্যন্ত যা করেছে শুধু তোমার জন্য করেছে, আর যা করতে যাচ্ছি তার পরিবর্তে নিজের দেওয়া কথা ভুলে যেও না। আমার কথা নড়চড় হয় না, তুমি তোমার টাকা পেয়ে যাবে। আর কি পাবো? যেটা আমার হবে। আগে নিজের কাজ শেষ করো। বিক্রম প্রথমে উমেশকে ছুরি মারে, তারপর ওর গলায় ফাঁস দেয়। তারপর আমরা শিওর হই যে উমেশ মরে গেছে। আপনি ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিলেন আর ভেবেছিলেন আমরা আপনার কাছে পৌঁছাতে পারবো না। কাউকে নিজের জীবন থেকে মুছতে গিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। মাধুরী শর্মা, অপরাধের ভূত একটা ছায়ার মতো আপনার পিছু নিয়েছিল, তারপর আপনাকে সামনে নিয়ে আসে, তারপর আপনাকে টানতে টানতে আমাদের চৌখাটে আছড়ে ফেলেছে। এই নিয়ে যাও। আমাকে ছেড়ে দিন স্যার, আমার কথা শুনুন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার, আমার কথা শুনুন স্যার, স্যার স্যার আমার কথা শুনুন স্যার, আমি কিছু করিনি স্যার। রিমা, রিমা, কেমন আছিস মা? কেমন আছিস সোনা তুই? রিমা, যতক্ষণ এই কেসের শুনানি হচ্ছে আর আমি বেল না পাচ্ছি ততদিন তুই তোর বাবার কাছে থাকবি। এসব করার কি দরকার ছিল মাম্মি? আমি তোমাকে বলেছিলাম না যে অন্য কোথাও থাকি? এসব করে তুমি কি পেলে মাম্মি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম যদি আমার অধিকার না পাই। আমি ভয় পেয়েছিলাম মা।
তোর বাবার কাছে যা। একটা খুব নিখুঁতভাবে প্ল্যান করা মার্ডার, কিন্তু আইনের জটিল এবং তীক্ষ্ণ দৃষ্টি ভুল ধরেই ফেলল। একটা ব্লাইন্ড কেসকে খুব পরিশ্রম আর ধৈর্যের সঙ্গে ইনভেস্টিগেট করা হলো, আর রহস্য উন্মোচিত হলো একটা গুরুতর অপরাধের। মাধুরী নিজের কনফেশনে পুলিশকে জানিয়েছিল যে সে এই খুনটাকে এইভাবে করার আইডিয়াটা টিভির একটা ক্রাইম শো দেখে পেয়েছিল। এটা একটা তর্কের বিষয়, আর্গুমেন্টের একটা সাবজেক্ট, যে জীবন শিল্পকে নকল করে নাকি শিল্প জীবনকে। কিন্তু আমাদের এই ক্রাইম শো এর উদ্দেশ্য হলো জীবনের সত্যিটাকে দেখানো, তার ভয়াবহতা নয়। আমরা অপরাধের তদন্তের উপর এতটা ফোকাস করি কারণ আমরা সেই সব জায়গাগুলো যাতে বুঝতে পারি যেখানে অপরাধটা আটকানো যেত, সংকেতটা বুঝতে পারা যেত। সব অবস্থা আর সব পরিস্থিতি থেকে নতুন কিছু শেখা যায়। ক্রাইম পেট্রোল দস্তাক হলো একটা আয়না, সমাজের, পরিস্থিতির, অসহায়তার, সেই সময়ের যেটা আমাদের জীবনকাল। এটা একটা আয়না সেই সত্যের যেটা আমরা জীবিত অবস্থাতেই বানাই আর বদলাই। আজকের এই কেসে একটা ফেলে দেওয়া প্যান কার্ডের ফটোকপিকে ব্যবহার করে অপরাধ করা হলো। এটা থেকে সকলের শিক্ষা নেওয়ার আছে যে যখনই আমরা কাউকে আমাদের পার্সোনাল কাগজপত্রের কোনো ফটোকপি দিই বা কারো কাছ থেকে ফটোকপি নিই, তখনই কাজ হয়ে যাওয়ার পর সেটা যেন ফেলে না দিই। হয় সেটাকে ঠিকঠাক জায়গায় ফেরত দেওয়া হোক বা সেটাকে ছিঁড়ে নষ্ট করা হোক। তার কারণ পার্সোনাল ডকুমেন্টস হলো যে কোনো মানুষের পরিচয়ের একটা ভিত্তি। আগামী সপ্তাহে ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।